হচ্ছে অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, মানে গাড়ির সংখ্যাও চাওয়া হয়েছে, মানে দুটো যদি গাড়ি থাকে তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হচ্ছে আমাদেরকে। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, কারণ অনেককে আমরা দেখেছি যে চাষের সময় চাষের জন্য তারা বাড়িতে ট্রাক্টর রাখেন নিজের জমি চাষ করবার জন্য। সেটা কিন্তু আর বাণিজ্য পারপাস বলা যেতে পারে না, সেটা কিন্তু আপনার নিজস্ব, তাই সেটার কিন্তু সংখ্যা এখানে লিখতে হবে। আপনি যদি ভেবে নেন যে 4 চাকা গাড়ি বলতে আপনার কাছে ঘুরতে যাওয়ার জন্যই 4 চাকা গাড়ি, সেটা কিন্তু শুধুমাত্র নয়, ট্রাক্টরের কথা বলা হচ্ছে, মানে যেটা জমিতে ব্যবহৃত হচ্ছে সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। তোমাকে আমি এখানে একটা পয়েন্ট বলবো, যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা চেয়েছেন, দেখো সেই গাড়িটা যদি 25 লাখ টাকার হয় বা 35 লাখ টাকার হয় বা 50 লাখ টাকার হয় বা 10 লাখ টাকা হয়, এটা কিন্তু আইডেন্টিফাই করবে। কারণ এমনিতেই বলা হয়েছে যে যদি কোনো মানে মহিলা বা যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, যদি তারা ইনকাম ট্যাক্স ফাইল করেন, মানে 10 লক্ষ টাকার বেশি আয় হয়, তারা কিন্তু পাবে না। 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকার হয়, তখন কিন্তু তারা পাবে না। এটা সরকার প্রথমেই করে, আপনারা ফর্ম ফিল আপ করবেন, আপনারা পাবেন না। কিন্তু দেখা গেল এরকম ব্যক্তি, তারা 25 লাখ টাকার গাড়ি আছে, 10 লাখ টাকার গাড়ি, এখান থেকেও সরকার কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করবে। তবে একটা বিষয় বলবো, এই যে এত কিছু নিয়েছে সরকারের তরফ থেকে, এরকম বলা হয়নি যে আপনার গাড়ি থাকলে ফর্ম ফিল আপ করলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, এটাও কিন্তু বলা হয়নি। তবে এটা একটা ভেরিফিকেশান প্রসেস। সরকার তোমার সমস্ত ডেটা বারবার শুভেন্দু অধিকারী বলেছেন, বা রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে, পরিবারের ডেটাটাকে তারা সংগ্রহ করতে চাইছে। কিন্তু এরকম নয় যে আমার যদি 10 তলা বাড়ি থাকে বা পাকা বাড়ি থাকে আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না, এরকম কিন্তু বলা হচ্ছে না। বেশ, হ্যাঁ, কারণ অনেকেরই এরকমও রয়েছে যে বাড়ি হয়তো দোতলা বাড়ি, 3টের বেশি ঘর রয়েছে, কিন্তু তাদের ভাড়া দেওয়া হয়েছে একতলাটা, তারা নিজেরা ওপরে থাকেন এবং ভাড়ার টাকায় তাদের সংসার চলে। এরকমও প্রচুর বাড়ি আমরা দেখেছি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বলে দেওয়া হয়নি যে তারা পাবেনই না, এই ঘোষণা কিন্তু করা হয়নি। এবার স্বাস্থ্যের বিষয়টা কি রয়েছে? পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা না, হ্যাঁ যদি হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ সমস্তটা কিন্তু ডিটেলস দিতে হবে। HOF মানে আপনার পরিবারের যিনি প্রধান, তিনি সরকারি পাচ্ছেন না বেসরকারি পাচ্ছেন সেটা, এবং এই যে 5 সদস্যের কথা প্রথমেই যে উল্লেখ ছিল, সেই 5 জন সদস্যের ডিটেলসটা কিন্তু এখানে ভরতে হবে। বীমার অঙ্ক কতটা রয়েছে সেই বিষয়গুলো। আচ্ছা সুজা, আমি এখানে একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে অনেকের কাছে, তাহলে এখানে কি উল্লেখ করা হবে? সেটা সরকারি? অবশ্যই সেখানে টিক দেবে। এবার বেসরকারি বীমার অঙ্ক দেখো, যদি আমি স্বাস্থ্য বীমা সরকারি একটা প্রকল্প, স্বাস্থ্যসাথী, যেটা তৎকালীন সরকারের আমলে ছিল, যেটা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলেছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে পুরো শুভেন্দু অধিকারীর টিম, মানে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবদের নিয়ে বৈঠক করেছে। সেটা জুন মাস থেকে লাগু হচ্ছে। কিন্তু দেখো একটা বিষয় আমি তোমাকে যেটা বারবার বলছি, তুমি স্বাস্থ্যসাথী সুবিধা নিচ্ছ, উপরন্তু তুমি তোমার ব্যক্তিগত টাকা থেকে তুমি একটা বড় অঙ্কের পলিসি করেছো, যেটা হচ্ছে 50 লাখ টাকা বা 1 কোটি টাকা। তো সেক্ষেত্রে কিন্তু এটা সরকারের তরফ থেকে একটা আইডেন্টিফাই করা। এখানেও তোমার কাছে আমি একটা ছোট্ট বিষয় জানতে চাইবো। অনেকেই রয়েছেন গ্রুপ ডি যারা চাকরি করেন, তাদের কিন্তু স্যালারি খুব যে বেশি তেমনটা নয়, রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু তার স্যালারি বেশি নয়। সরকারি যে স্বাস্থ্য বীমা সেইটি তাদের রয়েছে, এবং তার সাথে হয়তো তার পরিবারে কেউ স্বাস্থ্য সাথী করে এসছে, কারণ তৎকালীন সরকারি যেটা বলা হয়েছিল বাড়ির প্রত্যেকটি মহিলা স্বাস্থ্য সাথী করতে পারবেন। সেক্ষেত্রে না, দেখো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে অর্ডারের কপি এসছে বা যেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়েছে, সেখান থেকে একটা বিষয় বলা হচ্ছে যে পরিবারের যদি কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কোনো চাকরি করে, চাকরিজীবী থাকে বা কোনো পেনশন পায়, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। সেটা আগেই, সেটা গ্রুপ ডি হলেও তারা পাবে না, একেবারে তাই। এখনো পর্যন্ত এটাই স্পষ্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে তুমি যে স্পেসিফিক গ্রুপ ডির ব্যাপারটা বলছো, সেই ক্যাটাগরিটা কিন্তু এখনো পর্যন্ত অর্ডারে স্পষ্ট নয়। সরকারি চাকরির কথা বলা হয়েছে, সেটা যত সময় গড়াবে বিষয়টা। এবার আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। ধরো অনেক বাবা মা তার ছেলে বা মেয়ের ওপর নির্ভরশীল থাকেন। ছেলে বা মেয়ে তারা হয়তো যেখানে চাকরি করেন সেটা বেশ ভালো জায়গায়, মানে সেই যে যদি স্যালারি স্ট্রাকচার দেখি সেটা স্বাস্থ্যবান স্যালারি স্ট্রাকচার বলা যায়। সে হয়তো মায়ের জন্য একটা বড় বীমা করে রেখেছে, বা হ্যাঁ মায়ের জন্যই বলছি কারণ অন্নপূর্ণা ভাণ্ডার। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ তিনি কিন্তু তার ছেলের ওপর নির্ভরশীল। তিনি হাউসওয়াইফ, তার ছেলে একটা বড় জায়গায় চাকরি করতেই পারে। তিনি করেছেন শুধু সরকারি স্বাস্থ্য বীমা,
তার ছেলের কোম্পানি থেকে করে দেওয়া না, হয়েছে তার company অনেক সময় অনেকে পার্সোনালিও করে। না পার্সোনাল করতে পারে, কিন্তু দেখো তার ইনকাম যদি বলি, তার ইনকাম তো জিরো, তিনি হাউস ওয়াইফ। তার ছেলে একটা বড় কোম্পানিতে চাকরি করতে পারে, সেক্ষেত্রে সরকার ডেটা নিলেও তিনি কিন্তু পাস করে যাবেন। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে বাড়িতে ধরো কেউ একজন গভর্নমেন্ট সার্ভিস করেন, স্ত্রী হয়তো বাড়িতে হাউস ওয়াইফ, সেক্ষেত্রে তিনিও পাস করে যাবেন। না, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। একটা বিষয় বলা হচ্ছে, যদি ওই ফ্যামিলির মানে সেটা পরিবারের হেড হতে পারে বা অন্য কোনো সদস্য, তিনি যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের মানে সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করলেন, কিন্তু অনেকেই থাকেন যে কথাটা আগে তুমি বললে যে ট্যাক্সের অন্তর্ভুক্ত, মানে 12 লাখ টাকা স্যালারি হলে তবে তো আমরা ট্যাক্সের আওতায় পড়ি, সেই ক্ষেত্রে তারা হয়তো মানে প্রচুর মানুষ আমাদের এই রাজ্যে রয়েছেন যারা সরকারি কর্মচারী কিন্তু সেই ট্যাক্সের আওতায় পড়েন না, সেক্ষেত্রে কি ভাবা হচ্ছে সরকারের না তরফে? সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেই বিষয়টা স্পষ্ট করা হয়নি। শুধু ওই দুটো ক্যাটাগরি বা তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে। আমার মনে হয় যত সময় গড়াবে এই সরকারি চাকরি, তুমি যেটা বলছো গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ এ, তাদের তো একটা স্কেল আছে, তো স্কেল অনুযায়ী মনে করা হচ্ছে সরকার আবার বিস্তারিতভাবে এটা একটা আপডেট করে দেবে। বেশ, আমরা এবার পরের পেজটাতে যাই, 5 নম্বর পেজটাতে যাই। এখানে বলা হচ্ছে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে। একটু আগেই আমি আমার কলিগ সুজয়ের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টা দিতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড দিতে হবে যদি থাকে, এবং পরিবারের যিনি প্রধান তারটাও যেমন দিতে হবে, এবং 5 জন সদস্যের কথা বলা হয়েছে তাদেরটাও দিতে হবে, এবং কর্মসংস্থানের ধরন যে কথাটা আমরা একটু আগে আলোচনা করলাম, সরকারি না বেসরকারি, সেই বিষয়টাও কিন্তু দেওয়া হচ্ছে। সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে যার নিজস্ব ব্যবসা রয়েছে, আংশিক সময়ে কর্মরত পার্ট টাইম জব করেন, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য, সেটাও কিন্তু ডিটেলসটা দিতে হবে। পরিবারের প্রধান বা বাকি যে সদস্য রয়েছেন তারাও যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন সেই বিষয়গুলো কিন্তু এখানে জানাতে হবে। তারপরে বলা হচ্ছে পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আমি আবারও সুজয়ের কাছে যাব। সুজয়, এইখানে যে বিষয়টা বলা হচ্ছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, আমাদের দেশে বলা হয় যে তুমি যদি সিগনেচারটুকু করতে পারো তাহলে মানে কিন্তু তুমি শিক্ষিত। এক্ষেত্রে কি বিষয়টাকে নির্ধারণ করা হচ্ছে? একদম তাই। আমরা প্রথম থেকে যেটা বলছিলাম যে সরকার পুরো ডেটাটা কালেক্ট করছে একটা পরিবারে একজন লক্ষ্মীর ভান্ডার, যেটা আগে এখন অন্নপূর্ণা ভান্ডার, এই একজন অন্নপূর্ণা ভান্ডারের গ্রাহকের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়ার মাধ্যমে সরকার সেই পরিবারের সম্পূর্ণ দেখো এটা কি, এটা একটা নর্মাল বিষয়। আমার মানে 18 বছরের নিচে কজন আছে, 18 বছরের ওপরে কজন আছে, এবং তার মধ্যে কজন শিক্ষিত, যদি আমি ধরে নিই আমার পরিবারে 10 জন আছে। এই শিক্ষিতর বিচারটা কিসের পরিমাপে হচ্ছে? দেখো এখনো